প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদ নদী, জলবায়ু, গাছপালা, প্রাণী, আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও করণীয় তুলে ধরতেই আমাদের এই অনুষ্ঠান। প্রাকৃতিক পরিবেশের বাইরে বন্যপ্রাণী সংরক্ষণের দুটি আদর্শ স্থান হলো চিড়িয়াখানা ও সাফারি পার্ক। দেশি ও বিদেশি সব বিচিত্র প্রাণীদেরকে একসাথে দেখার সুযোগ মেলে এখানেই। বন্যপ্রাণী সংরক্ষণের পাশাপাশি চিড়িয়াখানা ও সাফারি পার্ক চিত্ত বিনোদনের উৎস হিসেবেও কাজ করে। আমাদের আজকের পর্ব চিড়িয়াখানা ও সাফারি পার্ক নিয়ে। এ বিষয়ে আলোচনা করব ডক্টর ABM শহীদুল্লাহর সাথে। তবে তার আগে চলুন দেখে আসি প্রকৃতি ও জীবন দলের চিড়িয়াখানা ও সাফারি পার্ক নিয়ে কিছু তথ্য ও চিত্র। বন্যপ্রাণীর প্রকৃত আবাস বন জঙ্গল। প্রাকৃতিক নিয়মে বন জঙ্গলেই তাদের জন্ম, বৃদ্ধি আর বিকাশ। প্রকৃতির কোলেই তারা বেড়ে ওঠে। খাদ্য অন্বেষণ, বংশবৃদ্ধি আর মৃত্যু সবই প্রকৃতিতেই ঘটে। এটাই চিরন্তন প্রক্রিয়া। কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে মানুষ যেমন সভ্য হয়েছে, তেমনি বেড়েছে শৌখিনতা। এই শৌখিনতা প্রকাশে শিল্পের বিকাশ আর প্রযুক্তিগত উন্নয়নের পাশাপাশি মানুষ সবসময়ই প্রকৃতির ওপর নিয়ন্ত্রণ নিতে চেষ্টা করে আসছে। নিজের আত্মতৃপ্তি বা বিনোদনের জন্যে মানুষ বনের পশু পাখিকে করেছে বন্দী। এভাবেই চিড়িয়াখানা ধারণাটির উৎপত্তি। প্রাচীনকালের রাজা, বাদশা বা ধনাঢ্য ব্যক্তিরা নিজেদের প্রভাব প্রতিপত্তি বা শৌখিনতা প্রকাশের জন্যে ব্যক্তিগতভাবে সুন্দর ও বিরল বন্যপ্রাণী পুষতেন। এটি ক্রমে ক্রমে আধুনিক চিড়িয়াখানার রূপ নিয়েছে। চিড়িয়াখানা বলতে এমন একটি জায়গা বোঝায় যেখানে দর্শকদের মনোরঞ্জনের জন্য বিভিন্ন দেশি বিদেশি প্রাণী, বিশেষ করে আকর্ষণীয়, সুন্দর ও বিরল প্রাণী খাঁচায় রাখা হয়। দর্শকরা খাঁচার বাইরে থেকে প্রাণী দেখে থাকেন। তবে ইদানিং চিড়িয়াখানার সংজ্ঞা ও কার্যক্রমের ব্যাপ্তি আগের চেয়ে অনেক বেড়ে গেছে। বিভিন্ন বন্যপ্রাণী গবেষণার জন্যেও চিড়িয়াখানা ব্যবহৃত হচ্ছে। প্রকৃতিতে যেসব প্রাণী অসহায় বা প্রজননের উপযুক্ত জায়গা হারিয়েছে, তাদেরকে চিড়িয়াখানার কৃত্রিম পরিবেশে রেখে প্রজননের ব্যবস্থা করা হয়, যা এক্স সিটু কনজারভেশন পদ্ধতি হিসেবে পরিচিত। ঢাকার মিরপুরে অবস্থিত প্রায় 186 একর জায়গা নিয়ে প্রতিষ্ঠিত ঢাকা চিড়িয়াখানাটি বাংলাদেশের সবচেয়ে বড় চিড়িয়াখানা।
এখানে প্রায় 191 প্রজাতির 2000-এর অধিক বন্যপ্রাণী রয়েছে। এটি ছাড়াও দেশের বিভিন্ন জায়গায় ছোট বড় আরও বেশ কয়েকটি চিড়িয়াখানা রয়েছে। 80-র দশকের শেষে ঢাকা শহরের বাইরে রাজশাহীতে প্রথম চিড়িয়াখানা স্থাপিত হয়। এছাড়া ব্যক্তিগত পর্যায়েও কিছু চিড়িয়াখানা রয়েছে। চিড়িয়াখানাগুলো সব সময়ই মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু। বন্যপ্রাণী কাছ থেকে দেখার সবচেয়ে সহজ মাধ্যম এই চিড়িয়াখানা। যেসব দুর্লভ প্রাণী এখন আর প্রকৃতিতে পাওয়া যায় না, তার একমাত্র আধার হিসেবে কাজ করছে এই চিড়িয়াখানাগুলো। হিংস্র জীব জানোয়ার অথবা বর্ণিল পাখপাখালির দেখা মেলে এখানে। সাফারি পার্ক চিড়িয়াখানার বিপরীত ধারণাযুক্ত একটি এলাকা, যেখানে বন্যপ্রাণীরা বন্দী ও মুক্ত উভয় অবস্থাতেই থাকতে পারে। সাফারি পার্কে প্রাণীদেরকে প্রায় তাদের উপযোগী প্রাকৃতিক পরিবেশে থাকতে দেয়া হয়। এখানে দর্শনার্থীরা বিশেষ বাহনে চড়ে বন্যপ্রাণী দেখার সুযোগ পেয়ে থাকেন। বিশাল আয়তন নিয়ে কক্সবাজারের চকরিয়া উপজেলায় অবস্থিত ডুলাহাজরা সাফারি পার্ক বাংলাদেশের একমাত্র সাফারি পার্ক। এটি 1998 সালে প্রতিষ্ঠিত হয়। প্রথমে হরিণ প্রজনন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হলেও পরবর্তীতে এটিকে সাফারি পার্কে রূপান্তরিত করা হয়। এখানে দেশি বিদেশি বিভিন্ন প্রাণী রয়েছে। দর্শক আকৃষ্ট করার পাশাপাশি এটি গবেষণার উৎস হিসেবেও ব্যবহৃত হয়। সাফারি পার্কের কনসেপ্টটা চিড়িয়াখানা থেকে একটু ডিফারেন্ট। চিড়িয়াখানাতে বন্যপ্রাণীগুলো খাঁচায় থাকে এবং দর্শনার্থী যারা আসেন তারা উন্মুক্ত অবস্থায় বিচরণ করে বন্যপ্রাণী পরিদর্শন করেন। কিন্তু সাফারি পার্কে কনসেপ্টটা এরকম যে এখানে দর্শনার্থী যারা থাকবেন তারা একটা ক্যাপটিভিটিতে তারা পরিদর্শন করবেন এবং উন্মুক্ত অবস্থায় থাকবে প্রাণীগুলো। 900 হেক্টর সংরক্ষিত বনাঞ্চলে এই পার্কটি প্রতিষ্ঠা করা হয়। এটা বন বিভাগ মূলত শিক্ষা, গবেষণা এবং জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পর্যটকদের জন্য প্রকৃতি এবং বন্যপ্রাণী পরিদর্শনের একটা সুযোগ সৃষ্টির উদ্দেশ্য নিয়ে এই পার্কটি প্রতিষ্ঠা করা হয়েছে। দর্শনার্থীদের দেশের বনভূমি ও বন্যপ্রাণী সম্পর্কে ধারণা দেওয়ার জন্য রয়েছে প্রকৃতিবীক্ষণ কেন্দ্র। এই সাফারি পার্কে বিভিন্ন প্রজাতির প্রাণীদের মধ্যে রয়েছে বেঙ্গল টাইগার, কালো ভল্লুক, মিঠা পানি ও লোনা পানির কুমির, হাতি, অজগর সাপ, কাছিম, উল্লুক, হনুমান, বানর ইত্যাদি। রয়েছে বনে বাস করা বিড়ালের বিভিন্ন প্রজাতি। খুব সহজেই প্রাকৃতিক পরিবেশে গয়াল দেখার সুযোগ মেলে এখানে। মুক্ত পরিবেশে আমাদের দেশের চিত্রা হরিণ, মায়া হরিণ, সাম্বার হরিণ, প্যারা হরিণ সহ হরিণের 4টি প্রজাতিরই দেখা মেলে এই পার্কে।
আমাদের দেশে প্রাপ্ত হরিণের সবচেয়ে বিপন্ন প্রজাতি প্যারা হরিণের শেষ আশ্রয়স্থল এই সাফারি পার্ক। এখানে এই প্রজাতির সর্বশেষ ৮টি প্রাণী থেকে সফল বংশবৃদ্ধির চেষ্টা চলছে। দেশি বন্যপ্রাণীদের পাশাপাশি রয়েছে সিংহ, জলহস্তী, ওয়াইল্ড বিস্ট ইত্যাদি বিদেশি প্রাণী। এখানে এই প্রাণীগুলোর বসবাস উপযোগী পরিবেশ গড়ে তোলা হয়েছে। প্রাকৃতিক জলাশয় ও বনাঞ্চল মিলে গড়ে উঠেছে পার্কের প্রতিবেশ ব্যবস্থা। বড় বড় গর্জন, চাপালিশ, ঢাকিজাম গাছগুলো হয়ে উঠেছে বিভিন্ন প্রজাতির পাখির আবাস। ছোট বড় অসংখ্য প্রজাতির গাছপালার অন্যতম ধারক এই সাফারি পার্ক। আমাদের চিড়িয়াখানা ও সাফারি পার্ক বিভিন্ন প্রাণীর প্রজননের ক্ষেত্রে ইতোমধ্যেই বেশ সফল হয়েছে। ঢাকা চিড়িয়াখানার প্রাণীগুলোর মধ্যে চিত্রা হরিণ, শকুন, ময়ূর ও কুমিরের সংখ্যা বেড়েছে। সাফারি পার্কেও রয়েছে চিত্রা হরিণ ও কুমিরের সফল প্রজননের উদাহরণ। ময়ূর আমাদের প্রকৃতিতে বিলুপ্ত হলেও বন্দি অবস্থায় এর সফল প্রজনন আবার একে প্রকৃতিতে ফিরে পাওয়ার ক্ষেত্রে আশার আলো সঞ্চার করছে। মূলত বন্যপ্রাণী সংরক্ষণ, প্রজনন, শিক্ষা, গবেষণা ও চিত্ত বিনোদনের উদ্দেশ্য নিয়ে গড়ে ওঠে চিড়িয়াখানা ও সাফারি পার্ক। এই উদ্দেশ্যগুলো অর্জনের জন্য নিতে হয় বিশেষ ব্যবস্থাপনা ও প্রাণীদের প্রতি বিশেষ যত্ন। আধা প্রাকৃতিক পরিবেশেও পর্যাপ্ত সুষম খাদ্য ও পানীয়ের প্রয়োজনীয় সরবরাহের মাধ্যমে প্রাণীগুলো ভালো থাকতে পারে। বন্যপ্রাণীদের জন্য একটি হাসপাতাল থাকাটাও জরুরি। এছাড়া চিড়িয়াখানা ও সাফারি পার্কে প্রয়োজন পর্যাপ্ত বন্যপ্রাণী চিকিৎসক, পুষ্টিবিজ্ঞানী, বিশেষজ্ঞ ও জনবল। দর্শনার্থীদেরও বন্যপ্রাণীর অসুবিধা হয় এমন কার্যকলাপ থেকে বিরত থাকা উচিত। বিলুপ্তপ্রায় প্রাণীগুলোকে সংরক্ষণের মাধ্যমে চিড়িয়াখানা ও সাফারি পার্ক বন্যপ্রাণী গবেষণার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু হতে পারে। পাশাপাশি ছাত্রছাত্রীদের শিক্ষা ও দর্শক আকর্ষণেও সক্ষম হবে। এর সাথে যদি সেবার মান ও অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানো সম্ভব হয়, তাহলে চিড়িয়াখানা ও সাফারি পার্কের গুরুত্ব আরও বৃদ্ধি পাবে বলে আশা করা যায়। দর্শক মণ্ডলী, আমরা তখন দেখলাম চিড়িয়াখানা ও সাফারি পার্ক নিয়ে বিস্তারিত প্রতিবেদন। এবার কথা বলবো আজকের অতিথি ডাক্তার ABM শহীদুল্লাহর সাথে। বন্যপ্রাণী সংরক্ষণে চিড়িয়াখানা ও সাফারি পার্ক এদের অবদান কতটুকু? আপনারা জানেন যে চিড়িয়াখানা এবং সাফারি পার্ক দুটি ভিন্ন ধারায় ব্যবস্থাপনা চলে থাকে। চিড়িয়াখানার ভিতরে যে সমস্ত প্রাণীগুলো থাকে সেগুলোকে সংরক্ষণ করা হয় একটা নির্দিষ্ট সীমানার ভিতরে, এবং সাফারি পার্কগুলোতে প্রাণীগুলো খোলা অবস্থায় থাকে। তাদের
জীবন ব্যবস্থা আর চিড়িয়াখানার অভ্যন্তরে যে সমস্ত প্রাণীগুলোকে সংরক্ষণ করা হয় তাদের জীবন ব্যবস্থা একটু ভিন্নতর। সর্বমোট 10টি চিড়িয়াখানা বর্তমানে বাংলাদেশে আছে। এর মধ্যে জাতীয় চিড়িয়াখানা হিসেবে ঢাকা চিড়িয়াখানাকেই গণ্য করা হয়। আজ থেকে 40 বছর আগে এই ঢাকা চিড়িয়াখানা স্থাপিত হয়। বর্তমানে ঢাকা চিড়িয়াখানা 186 একর জায়গার ভিতর অবস্থিত। এখানে প্রায় 145 প্রজাতির প্রায় 2000 প্রাণী এখানে সংরক্ষণ করা হচ্ছে। আর সাফারি পার্কগুলোতে প্রাণীর সংখ্যা দিন দিন বৃদ্ধি করা হচ্ছে। বাংলাদেশে যেসব চিড়িয়াখানা এবং সাফারি পার্ক আছে তাতে যেসব বন্যপ্রাণী দিনে দিনে বাড়ছে, সেই প্রাণীগুলোকে কি আপনাদের কোনো প্ল্যান আছে যে এগুলোকে পরে নেচারে ছেড়ে যাওয়ার? চিড়িয়াখানাগুলোতে বর্তমানে যে সমস্ত প্রাণীগুলো প্রজননের মাধ্যমে বৃদ্ধি পাচ্ছে সেগুলো খুব স্বল্প পরিসরে, এবং সেই স্বল্প পরিসরে বৃদ্ধি প্রাণীগুলোকে এই মুহূর্তে হয়তো নেচারে ছেড়ে দেওয়ার মতো সংখ্যা বৃদ্ধি পায়নি। তবে যদি নেচারে ছেড়ে দেওয়ার মতো সংখ্যা বৃদ্ধি করতে হয় তাহলে দেশের অনেক সুন্দর সুন্দর ন্যাচারাল জায়গা আছে, সেই জায়গাগুলোতে যদি বিভিন্ন অ্যানিমেলের উপরে প্রজনন কেন্দ্র গড়ে তোলা যায় তাহলে সেই প্রজনন কেন্দ্রগুলোর মাধ্যমে কিন্তু সংখ্যা দিনে দিনে বৃদ্ধি করে তাহলে নেচারে ছেড়ে দেওয়া যাবে। যেমন আমাদের প্রতিবেশী দেশ নেপালের কথাই আমি বলি, সেখানে বাঘের উপরে প্রজনন কেন্দ্র তারা করেছে, হাতির উপরে করেছে, গন্ডার উপরে করেছে, এবং তাদের আরও প্রজনন কেন্দ্র বিভিন্ন স্থানে তারা করার জন্য চেষ্টায় আছে। তো আমাদের দেশেও কিন্তু এরকম অনেক সুযোগ আছে। যেমন সুন্দরবনে হতে পারে একটি বাঘের প্রজনন কেন্দ্র, বান্দরবনের দিকে যদি আমরা চিন্তা করি তাহলে সেখানে হাতির একটা প্রজনন কেন্দ্র হতে পারে। এরকম বিভিন্ন স্থানে প্রজনন কেন্দ্র করার মাধ্যমে আমরা কিন্তু এর সংখ্যা বৃদ্ধি করতে পারি। এইভাবেই কিন্তু প্রাণী সংরক্ষণ এবং সংখ্যা বৃদ্ধি সম্ভব। কোন প্রাণীগুলো আমাদের এখানে বৃদ্ধি পেয়েছে? ঢাকা চিড়িয়াখানায় আমাদের জলহস্তী সংখ্যা আমরা বৃদ্ধি করতে সক্ষম হয়েছি। কুমিরের সংখ্যা বৃদ্ধি পেয়েছে অনেক, ঘড়িয়ালের সংখ্যা আমাদের বৃদ্ধি পাচ্ছে, ময়ূরের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে, অন্যান্য প্রজাতির পাখি এবং প্রাণীর সংখ্যাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আর আমরা যে চিড়িয়াখানায় গিয়ে যে হইচই করি এবং বেশ হই হুল্লোড় করেই কিন্তু আমরা ঘুরে ঘুরে দেখি, সেটা কতটুকু যুক্তিসঙ্গত? অবশ্যই অযৌক্তিক। চিড়িয়াখানা এমন একটি জায়গা যেখানে থাকবে না কোনো শব্দ দূষণ, যেখানে থাকবে না কোনো পানি দূষণ, বায়ু দূষণ অথবা পরিবেশ দূষণ। জনগণকে যদি সচেতন করে তোলা যায় এবং আমাদের শিক্ষা কোর্সে যদি প্রাণী সংরক্ষণের বিষয়গুলো যদি আরও জোরালো করা যায় তাহলে ছাত্রছাত্রীরা সহ এদেশের জনগণ আরও সচেতন হবে। আর সাফারি পার্ক এবং চিড়িয়াখানার ভিতরে যে সমস্ত প্রাণীগুলো আছে তাদেরকে তো সবাইকেই একটা কথা মনে রাখতে হবে যে এগুলোকে কখনো ডিস্টার্ব করা যাবে না, শব্দ করা যাবে না, এদেরকে বাইরে থেকে কোনো খাবার পরিবেশন করা যাবে না। চিড়িয়াখানা ও সাফারি পার্ক এক্সিটু কনজারভেশনে কী ভূমিকা পালন করছে? এক্সিটু কনজারভেশনের বিষয়টা হলো এরকম যে সমস্ত প্রাণীগুলো নর্মাল অবস্থায় থাকে সেগুলোকে কিন্তু আমরা ক্যাপটিভ অবস্থায় ঢাকা চিড়িয়াখানায় অথবা বিভিন্ন চিড়িয়াখানায় বা এই সাফারি পার্কে আমরা রাখি। তো এই প্রাণীগুলো যদি আমরা এই সমস্ত চিড়িয়াখানায় যদি না রাখতাম, সংরক্ষণ না করতাম, তাহলে হয়তো জনগণ অথবা এই যাদের কথা আমি এতক্ষণ বললাম যে শিক্ষা এবং গবেষণার কাজে এগুলো ব্যবহার করা যেত না। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক মূল্যবান তথ্য জানতে পারলাম আপনার কাছ থেকে। আপনাকে ধন্যবাদ। দর্শক মণ্ডলী, প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের এবারের সেগমেন্টটি হচ্ছে আপনি জানেন কি। চলুন জানা যাক চিড়িয়াখানা ও সাফারি পার্ক নিয়ে কিছু তথ্য। আপনি জানেন কি? পৃথিবীতে সহস্রাধিক চিড়িয়াখানা ও সাফারি পার্কের মধ্যে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রেই 2 শতাধিক চিড়িয়াখানা ও সাফারি পার্ক আছে। 1826 খ্রিস্টাব্দে প্রথম বিজ্ঞানভিত্তিক চিড়িয়াখানার গোড়াপত্তন হয় লন্ডন শহরে। দি জুওলজিক্যাল সোসাইটি অফ লন্ডন চিড়িয়াখানার জন্য সর্বপ্রথম জু শব্দটি ব্যবহার করে। মেনাজেরি নামে পরিচিত চিড়িয়াখানাটি খ্রিস্টপূর্ব 3500 সালে স্থাপিত হয়। পৃথিবীর সবচেয়ে পুরনো চিড়িয়াখানা এটি আবিষ্কৃত হয় মিশরে 2009 সালে। 1964 সালে ঢাকা চিড়িয়াখানা বাংলাদেশের সর্বপ্রথম চিড়িয়াখানা হিসেবে প্রতিষ্ঠিত হয়। তখন এর অবস্থান ছিল সুপ্রিম কোর্টের সামনে। পরে 1974 সালে এটি মিরপুরে স্থানান্তরিত হয়।
1998 সালে প্রতিষ্ঠিত কক্সবাজারের দুলাহাজরা সাফারি পার্ক এখন পর্যন্ত বাংলাদেশের একমাত্র সাফারি পার্ক। আমাদের এবারের সেগমেন্টটি হচ্ছে কুইজ। গত পর্বের কুইজটি ছিল সুন্দরী গাছের জন্য কোন পরিবেশটি উপযোগী। সঠিক উত্তরটি হলো কম লবণাক্ত পরিবেশ। অনেকেই সঠিক উত্তর দিতে পেরেছেন, তবে লটারির মাধ্যমে নির্বাচিত সঠিক উত্তরদাতা হচ্ছেন ওয়ালি মাহমুদ, চিফ অ্যাকাউন্ট্যান্ট, 135 শান্তিবাগ, মতিঝিল, ঢাকা। অভিনন্দন আপনাকে। আইপোস্টের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে যাবে আকর্ষণীয় গিফট। এবারে জানিয়ে দিচ্ছি আজকের কুইজ। আমাদের আজকের কুইজ হচ্ছে ঢাকার বাইরে স্থাপিত প্রথম চিড়িয়াখানা কোনটি? এ রাজশাহী চিড়িয়াখানা, বি চট্টগ্রাম চিড়িয়াখানা। সঠিক উত্তর জানিয়ে শুক্রবার বিকেল 5টার মধ্যে আমাদেরকে SMS করুন। SMS পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন POJ স্পেস A অথবা B স্পেস আপনার নাম, ঠিকানা ও পেশা, এবং যে কোনো মোবাইল থেকে পাঠিয়ে দিন 6161 নম্বরে। মনে রাখবেন, যে কোনো 3টি পর্বে কেউ যদি বিজয়ী হতে পারেন, তিনি পাবেন প্রকৃতি ও জীবন দলের সাথে 5 দিনের প্রকৃতি পর্যবেক্ষণের সুযোগ। বাংলাদেশের জীববৈচিত্র্য ও পরিবেশ সংক্রান্ত গুরুত্বপূর্ণ কোনো বিষয়ের চিত্র ধারণের জন্য বা অনুষ্ঠান সম্পর্কিত মতামত জানাতে চিঠি লিখুন প্রযোজক প্রকৃতি ও জীবন, GPO বক্স নাম্বার 964, অথবা ইমেল করুন prokritiojibon@gmail.com এই ঠিকানায়। শুধু দর্শক, চিড়িয়াখানা ও সাফারি পার্ক সারা পৃথিবীতে গবেষণা, শিক্ষা, বিনোদন ও ex-situ কনজারভেশন কেন্দ্রবিন্দু হিসেবে ব্যবহৃত হয়। আমাদের দেশের চিড়িয়াখানা ও সাফারি পার্ক ততটা আধুনিক না হলেও সঠিক ব্যবস্থাপনা ও উন্নত প্রযুক্তির ব্যবহারের ফলে বন্যপ্রাণী গবেষণা ও সংরক্ষণের ক্ষেত্রে অনেক দূর অগ্রসর হতে পারবে বলে আশা করা যায়। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন, এই আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।